স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ অ্যান্ড কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হতে পারে। এখন বাজে ঘড়িতে পাক্কা 4টে, আর আমি বেরিয়ে পড়লাম আবার আমার নতুন অভিযানে। আমি তোমাদের বন্ধু আদি, আর তোমরা দেখছো হিপ্পি হিপো দা কাপল। আর এই মুহূর্তে আমি ক্রস করছি পাটুলি। চলো কোথায় যাচ্ছি, কি করছি, কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আপডেট তোমাদেরকে দেবো রাস্তায় যেতে যেতে। তাই ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, অনেক 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 ইনফরমেশন থাকবে, অনেক কথা হবে, অনেক গল্প হবে। আর এই যে সামনে যেটা দেখছো তোমরা অলরেডি দেখেইছো আমার প্যাকিংয়ের আপডেটে, ইনস্টা 360 X3। এখন ঘড়িতে বাজে 5টা 45, আর আমি পৌঁছে গেছি এয়ারপোর্ট থেকে এবার ডান দিক নিয়ে নিচ্ছি টুয়ার্ডস ন্যাশনাল হাইওয়ে 12। তো এখন উঠে গেছি NH12-এ, আগে ছিল NH34। আমি যাচ্ছি বারাসাত হয়ে আমি যাব বড়জাগুলি রানাঘাট চাকদা হয়ে কৃষ্ণনগরের পর আমি একদম ফার্স্ট হল্ট করব বহরমপুর। হল্ট বলতে কিছু না, জাস্ট আমি একটু দাঁড়াবো, খাওয়া দাওয়া করবো বহরমপুরে গিয়ে। বাবা, বারাসাত ঢুকতে পারলাম না, এখনো মধ্যমগ্রামে ঢুকতে পারলাম না। তার আগে এই ট্রাকের লম্বা লাইন, এইটাই মুশকিল হয়ে যায়। ওদিকটায় জ্যাম থাকে না বা লাইন থাকে না, এই দিকটাতে এত লাইন ট্রাকের। আমার প্ল্যান ছিল একদম 3টে বেরোনো ডট, বাট একটু দেরি হয়ে গেল, কারণ আমার শুতে একটু দেরি হয়ে গেছিলো। এবারে বাবা কি অবস্থা, ওহো। বাইকেরই একটি সুবিধা, বেশ গলে যাওয়া যায় এদিক ওদিক থেকে, বাঁ দিক দিয়ে যতটা যাওয়া যায়। দাদা একটু দেখি বেরিয়ে যাই। ও বাবা, কাকা পুরো ফুল। ও ফাইনালি ডান দিক বাঁ দিক করে বেরিয়ে পড়লাম। ও বাবা, তাহলে এইখানেই যদি অবস্থা হয়, সামনে আরো কি আছে, এই জঞ্জাল না পেরোলে বাপরে বাপ। তো অবস্থা দেখো, ওদিকটা একটা রুট ডান দিকে বন্ধ করা, একটা রুট দিয়ে মানে একটা লাইন দিয়ে গাড়ি আসছে, ওদিক থেকে গাড়ি আসছে, ওনাকে ফোন করলে তখন আসবে, এইসব সিন বাপরে বাপ। এই অবস্থা দেখো, এইভাবে দাঁড়িয়ে আছি। ও বুঝতে পেরেছো কি অবস্থা। তুমি এবার সামনে এসো, এদিকের দিকে বেশ ভালোই ঠান্ডা আছে। উইন্টার লাইনারটা কেন পরলাম না এখন ভাবছি, বেশ গায়ে লাগছে ঠান্ডাটা। আর উইন্টার লাইনারটা আমি এমনভাবে ঢুকিয়েছি, এখন পড়তে গেলে আমাকে মেন লাগেজটাই খুলতে হবে। তো রাস্তার কন্ডিশন একটু বলে দিই, দেখতেই পেলে যে ভীষণ জ্যাম, হাতে সময় নিয়ে ডেফিনেটলি বেরিও। আর এদিকে রাস্তা মোটামুটি 50% ভালো, 50% খারাপ, কারণ দেখতেই পাচ্ছ সামনে প্যাচেস আছে অনেক, খুব বেশি জোরে চালানো যাবে না, অন্ধকারে তো নয়। ডাবল লেন শেষ, আর এবার সিঙ্গেল লেন শুরু, আর এবার খেলা হবে মারাত্মক প্যাচেস। ওরে বাপরে বাপ, আমি দুটো দাম খেলাম। তো এখানে প্যাচেস প্রচুর আছে, একদম সাবধানে। আমি মানে 40 থেকে 50-এ বেশি তুলতে পারছি না। ওরে বাপরে বাপ, ওই মারাত্মক প্যাচেস এখানে। দেখো পটলস দেখো, ওরে বাবা। মোটামুটি রাস্তা আপডেট দিতে থাকবো, এই অবস্থা রাস্তার এইখানটা। অ্যাটলিস্ট এই জায়গাটা না, সবসময় আমি দেখেছি এই জায়গাটাতে ফগ থাকেই। দেখো পুরো রাস্তার উপর দিয়ে উড়ে যাচ্ছে, একটু আস্তে চালাতে হবে এই জায়গাটাতে, কারণ বেশ ঘন কুয়াশা। আমি বাঁ দিকে, আমি জানি না গোপ্রোতে তোমরা দেখতে পাচ্ছ কিনা, বেশ ঘন কুয়াশা আছে। ও ফাইনালি চলে এসেছি। ও এবার বড় রাস্তা। পৌঁছে গেছি আজকের দিনের আমাদের প্রথম টোল প্লাজা, বারাসাত কৃষ্ণনগর NH12 টোল প্লাজা এটা। ওকে ফাইন। এখানে পেয়ে গেছি ন্যাশনাল হাইওয়ের বোর্ড। এখান থেকে কৃষ্ণনগর দেখাচ্ছে 53 কিলোমিটার, মায়াপুর ইস্কন দেখাচ্ছে 69 কিলোমিটার, আর বনগাঁ ডান দিকে দেখাচ্ছে 35 কিলোমিটার। আমি একটু দাঁড়িয়ে পড়লাম, আমি উইন্টার লাইনারটা পড়লাম, কারণ আর আমি পারছি না। মানে কৃষ্ণনগর রাস্তায় ভেবেছিলাম কৃষ্ণনগরে গিয়ে উইন্টার লাইনারটা পড়বো, কিন্তু কৃষ্ণনগর আস্তে আস্তে আমি জমে ক্ষীর হয়ে যাবো। কলকাতার ভেতরে নর্মাল লাগছিল, এইখানে যখন হাইওয়েতে উঠলাম, বাপরে বাপ, আর পারা যাচ্ছিল না। তো চলো আমি আবার মোটর লোকিং সেটআপে তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো হিপ্পি হিপো দা কাপল। এখান থেকে দেখাচ্ছে বহরমপুর 109 কিলোমিটার, মালদা 223 কিলোমিটার।
तंग मत करो, काफी हो गया, ज्यादा हो गया, जाओ। এবার এখান থেকে দাঁড়াবো, খাওয়া দাওয়া করবো, বাইকটা বাকি আছে, বাইকটা একটু রেস্ট পাবে কিছুক্ষণ। চলো বহরমপুর বাইপাস ছেড়ে বেরিয়ে পড়লাম। এখানে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করলাম, একটু ফটো তুললাম থাম্বনেলের জন্য, কারণ প্রত্যেকবারে আমার থাম্বনেলটা খুব বোরিং হয়ে যায়, কারণ আমি ভিডিও থেকে কেটে কেটে থাম্বনেল বানাই। তো এবারে একদম প্রপার থাম্বনেল তুললাম, একটু খাওয়া দাওয়া করলাম, টিফিন করলাম, আর একটু বেঁচেও গেছে, ভাবছি ওটাই খেয়ে নেবো দুপুরবেলা, আর বেকার দাঁড়াবো না কোথাও, যেখানে খিদে পাবে দাঁড়িয়ে খেয়ে নেবো। এইটা সুবিধা, একটা নিজের টিফিন নিয়ে এলে না, এইটা সুবিধে, যেখানে দরকার হয় দাঁড়াও, দাঁড়িয়ে টুক করে খেয়ে নাও। এবার এগোতে থাকি আমার গন্তব্যের দিকে। আজকে গন্তব্য বাগডোগরা। এখান থেকে রায়গঞ্জ দেখাচ্ছে 201 কিলোমিটার, গাজল 153 কিলোমিটার, মালদাটা দেখতে পেলাম না কত। আচ্ছা, ফারাক্কা এখান থেকে 92 কিলোমিটার। এটা আজকের দিনের আমাদের তৃতীয় টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এইবার আসছে পলসন্ডা। গতবারে মনে আছে যখন আমি আর তিস্তা এসেছিলাম দার্জিলিং ট্রিপটা, যেটা তোমরা দেখেছো, আর যদি না দেখে থাকো তো ডেফিনেটলি বাঁ দিকের আইকনটাতে ক্লিক করে, আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। যখন এসেছিলাম তখন আমরা পলসন্ডাতে পাপ্পুদা ঢাবায় আমরা খেয়েছিলাম। আমার ট্রিপ মিটার বলছে আমরা বাড়ি থেকে চলে এসেছি প্রায় 220 কিলোমিটার। আর ফারাক্কা এখান থেকে আমি বোর্ডে দেখলাম এক্ষুনি, ফারাক্কা এখান থেকে 80 কিলোমিটার দূরে। সকাল 10:05 আর আমরা পৌঁছে গেছি মোরগ্রাম। এই বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে তোমরা জানো, এই রাস্তাটাই চলে যায় রামপুরহাট। আমরা সোজা চলে যাব। আবারও বলছি, যারা যারা প্রথমবার দেখছো আমার ভিডিও, তারা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানাও তোমার আমার ভিডিও কেমন লাগছে। অবশ্যই অনেক ব্লগ আছে, অনেক সিরিজ আছে, সব কটা কিন্তু দেখো প্লিজ। দেখে কিন্তু কমেন্ট করে জানিও কী কী করলে আরও ভালো হবে বা কী কী করলে আরও ভালো লাগবে। মোরগ্রামের পর থেকে যে রাস্তাটা আসছে, সেই রাস্তাটা খুব একটা ভালো আমি দেখছি না। আমি প্রথমবার যখন থেকে এসছি তখন থেকে রাস্তাটার বিশেষ কোনো উন্নতি হয়নি। এই দেখো এদিকে প্যাচ ভর্তি, পুরোপুরি পটহোলস আছে, মাঝে মাঝে এরকম খারাপ রাস্তা, তার মধ্যে আবার ধান রোদে দিয়েছে। তো মানে এই জায়গাটা একটু ধরে চালাতে হবে, এই জায়গাটা কিন্তু একটু বুঝে চালাতে হবে। তোমরা যারা আসছো এই জায়গাটা কিন্তু একটু বুঝে চালিয়ে প্লিজ। তো এই কোথায় জ্যামে ফাঁসলাম রে ভাই, এটা হাটফাট আছে মনে হয়, বা দিক দিয়ে কাটানোর অপশান আছে, দেখি বেরোই। ফুল জ্যাম, সালা কি সিন। ও ও, এখানে পুরো ফুল ফেসে গেলাম গো, ফুল ফেসে গেলাম। কোন দিক দিয়ে যাওয়া যাবে? কোনো দিক দিয়ে যাওয়া যাবে না। ও হো হো, এখানে আবার রাস্তার কাজ হওয়ার জন্য না কিসের জন্য যায় না ভগবান জানে, রাস্তা বন্ধ। ও বাপরে বাপ, পুরো সিন আলাদাই হয়ে গেছে। অনেক জায়গাতেই দেখছি এরকম রাস্তা বন্ধ, মানে কাজ হচ্ছে। এখন ঘড়িতে বাজে 10:30। আমি ইচ্ছে করে একটুখানি দেরি করেছিলাম বহরমপুরে, কারণ আমি চাইছিলাম যে কালিয়াচকটা আমি একটু দুপুরে পেরোবো, তাতে একটু ফাঁকা পাবো। কিন্তু এই যা হয়ে যাচ্ছে, আর কি ফাঁকা পাবো ঈশ্বরই জানে। তো যারা খুব রিসেন্ট আসবে তারা একটু হাতে সময় নিয়েই বেরিও, কারণ এরকম বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে আর এরকম জ্যাম হচ্ছে, রাস্তার কন্ডিশন এখন এরকমই। অবশেষে বেরোতে পারলাম, ডান দিক দিয়ে কাটিয়ে বেরোলাম। নাকি একে সালা সিঙ্গেল লেন হয়ে আছে, তারপরে সালা এদের ফুটানি নাকি। জীবনে আচ্ছা ঝামেলা, আচ্ছা খ্যাঁচ থাকে মাঝে মাঝে। তো যে জ্যাম ট্যামগুলো পেরিয়ে এলাম, ঝামেলা ঝঞ্ঝাট পেরিয়ে এলাম, তারপরে বাদিক দিয়ে দেখলাম যে পুরো রাস্তার কাজ হয়েছে। এখন রাস্তা একদম ভালো, খুব সুন্দর, নতুন টার্মেক। তো যেমন তোমরা জানো, সামনেই আসছে আয়রন ব্রিজ। আয়রন ব্রিজ ক্রস করব,
তারপরেই পড়ে যাবো ফারাক্কায়। এখন এইদিকে কী যে করছে, মানে একবার দেখছি ডান দিকের লেন আছে, একবার দেখছি বাঁ দিকের লেন আছে, বড্ড মুশকিল বোঝা। কেন করছে, কি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না, একদমই বোঝা যাচ্ছে না। তো এবার ক্রস করছি আয়রন ব্রিজ। ঘড়িতে বাজে 11:30। আমি পৌঁছে গেছি ফারাক্কা। আরে দেখো আমি বাঁ দিকে আমার বাঁ দিকে প্ল্যান করছি, দেখো ট্রেন যাচ্ছে। আজকে প্রথমবার মনে হয় ফারাক্কা ব্যারেজে আমি ট্রেন পাচ্ছি। দেখো আমার বাঁ দিকটা দেখো, এইদিকে আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে, অনেকটাই কাজ হয়েছে দেখতে পাচ্ছি। আগের বারে এসেছিলাম তখন দেখলাম অর্ধেক ছিল, আজকে দেখছি প্রায় অনেকটাই কাজ হয়েছে। তো আশা করছি খুব তাড়াতাড়ি শেষ হবে। ভালো হয়েছে তো বলো, সেম স্পিডে যাচ্ছি মোটামুটি। আমাকে তিস্তা বলেছিল না গল্প, ভূত যাচ্ছে আর রাজা যাচ্ছে না, কীরকম একটা এরকম কিছু একটা ছিল। আমাকে তিস্তা বলেছিল গল্পটা। তো যেতে যেতে পৌঁছানি, কিন্তু আমরা তো পৌঁছবো ডেফিনেটলি। এখন আমার পাশে এই যে বাঁ দিকে এইদিকে ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে। আমি আগে দেখে তো এখন ঘড়িতে বাজে 5:12 আর আমি ঢুকে গেছি কালিয়াচক। অ্যাজ ইউজুয়াল জ্যাম আছে, বাট যেটা বলেছিলাম যে হয়তো একটু কম আছে, একটু কম, আটকে যায়নি এখনো অবধি। তো অ্যাটলিস্ট আটকে যায়নি, যাই না পরের সিগন্যালে কী হবে। রাস্তার কন্ডিশন এখন মোটামুটি মানে 50-50, খুব ভালো বলবো না বা খুব খারাপও বলবো না। কিছু কিছু প্যাচ খুবই খারাপ। এই দেখো এই মুহূর্তে ঘড়িতে বাজে পাক্কা 12:20 আর আমরা উঠে পড়লাম মালদা বাইপাসে। এখান থেকে রায়গঞ্জ আর 73 কিলোমিটারের মতো। মালদার পরে মোটামুটি যা রোডের কন্ডিশন দেখছি বেশ ভালো, 80-90তে আরামসে ক্রুজ করতে পারবে গাড়ি। আমি এখন কথা বলছি বলে তোমাদের সাথে একটু আস্তে আস্তে যাচ্ছি, একদম স্মুথ অ্যান্ড ক্লিন। বাট তারপরে এইখান থেকে দেখছি জলঙ্গা বলে একটা জায়গা, এই জলঙ্গার পর থেকে দেখছি রাস্তাতে প্যাচেস আছে, পটহোলস আছে। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো ওনারা মাল নিয়ে যাচ্ছে, ওনার বসাটা দেখো। আমি প্রথমে ভেবেছি যে এত উঁচুতে কি করে বসে আছে, তারপর হলো আচ্ছা মালের উপরে বসে আছে, এই যে বাঁ দিকে। তো আমি একবার রিফিউল করলাম, গতবারে আমি 500 টাকার তেল ভরলাম আর এবারেও 500 টাকারই হলো। আমি অ্যাকচুয়ালি রিফিল করতে থাকি, আমি একদম শেষ হবে তারপরে ভরবো এরকম আমি করি না। এখানে রাস্তা মোটামুটি ভালো, তাই বেশ ভালোই আমি টানতে পারছি 80-90-তে। আমি যদি আবার খুব ভুল না হই তাহলে এটা আমাদের আজকের দিনের 6 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। এরপরেই রায়গঞ্জ বাইপাস, নতুন বাইপাস কেমন হয়েছে। আর আমি কিন্তু প্রথমবার প্রপারলি মানে ঠিকঠাকভাবে রায়গঞ্জ বাইপাস দিয়ে আজকে যাব। সো আমিও ভীষণ এক্সাইটেড বিষয়টা নিয়ে। রায়গঞ্জ ঢোকার আগে এই রাস্তাটা কিন্তু ভীষণ সাবধানে চালাবে, তার কারণ হচ্ছে ডান দিকে মারাত্মক পটহোলস আছে। ওগুলোকে পটহোলস বলে না, ওগুলোকে মানে পটহোল মানে আমরা কি জানি মোটামুটি একটা গর্ত মতো, ওগুলো পটহোল না। ওটা কীরকম বলো তো, ওইখানে এক্সট্রা করে কিছু দেওয়া ছিল যেটা চেপে নিচে বসে গেছে, এবং যে পোর্শনটা নিচে বসে গেছে তার ঠিক
পরের পোর্শনটা যেটা বাইরের দিকে আছে, এটা এরকম উঠে গেছে, মানে তুমি এরকমভাবে নেমে এইভাবে উঠবে উপর দিকে, এবং সেটা ম্যাক্সিমাম দেখছি আমি ডান দিকটাতে আছে। তোমরা বাঁ দিকটা বেশি ফলো করবে, ডান দিকটা বেশি যাবে না। আমি দেখাচ্ছি যদি পারি, এই যে এইখানে টুকটাক আছে। আমি একবার ওর উপর দিয়ে গেছি, যেহেতু আমার স্পিডটা বেশি ছিল সেই জন্য আমি উপর দিয়ে জাম্প করে গেছি, অসুবিধা হয়নি। কিন্তু কেউ যদি এর থেকে একটু কম স্পিডে ঢোকে, সে যে কীভাবে বেরোবে না বেরোতে পারবে না আমি জানি না, বিশ্বাস করুন। তো যখনই আসবে রাইট হ্যান্ডের দিকে একটু তাকিয়ে চলবে, রাইট হ্যান্ডের দিকে ম্যাক্সিমাম এই পটলগুলো আছে। লেফটটা ইউজ করবে এবং মোটামুটি একটা স্পিড রাখবে যেখানে তুমি স্পিডটাকে কন্ট্রোল করতে পারো। আমরা এসে পড়েছি রায়গঞ্জ বাইপাসে। ও এখান থেকে ডালখোলা 52 কিলোমিটার আর শিলিগুড়ি হচ্ছে 182 কিলোমিটার। খুব সম্ভবত এটাই ডালখোলা বলছে, হ্যাঁ এটাই রায়গঞ্জ বাইপাস। প্রথমবার আমি যাচ্ছি রায়গঞ্জ বাইপাস দিয়ে। সবসময় ওই নিচ দিয়ে নেমে যেতাম, দিয়ে আবার উপরে উঠতাম, উঠে ঘুরে কত ঘুরে যেতাম। আজকে ফার্স্ট টাইম আমি যা দেখতে পাচ্ছি দুদিকের লেনই খোলা আছে এই মুহূর্তে। ও কি করেছে বস, কি করেছে রায়গঞ্জ বাইপাস, মারাত্মক। আমরা কি করতাম, ওই ব্রিজ থেকে এসে বাঁ দিক দিয়ে উঠতাম, আবার এইটুকু গিয়ে আবার ওদিক থেকে একটা গ্রামের ভেতর দিয়ে যেতাম। এবারে আর যেতে হবে না, এবারে একদম সোজা। রায়গঞ্জ বাইপাসটা ক্রস করে গিয়ে একবার দাঁড়াবো, খিদে পেয়ে গেছে, খেতে হবে। বাট এখানে এই বাইপাসে এই রাস্তায় চালানোর লোকটা সামলাতে পারছি না, এদিকে 3 লেন, ওদিকে 3 লেন। হোয়াট আ বিউটি। আমি বলেছিলাম, আমি আগের বারে বলেছিলাম যে যদি রায়গঞ্জ বাইপাস খুলে যায় চরম ম্যাসিভ হবে, ম্যাসিভ। সেটাই হয়েছে। মানে আমার গাড়ি এখন প্রায় 110-এ আছে, বুঝতে পারছি না 110-এ আছে। মানে আমি জাস্ট দাঁড়াচ্ছি না, আমার লোকটা সামলাতে পারছি না এখানে চালানো। রাস্তা বানিয়েছে, ওরে চুমু রায়গঞ্জ বাইপাস। ব্রিজটা কোথায় আছে দেখি, ব্রিজটা ক্রস করে তারপর দাঁড়াবো। অসম্ভব খিদে পেয়ে গেছে, আর এক্সাইটমেন্টে আমি খাওয়া দাওয়া ভুলে গেছি সব। বহরমপুর বাইপাসের পরে দিস ওয়ান, মানে মাথা, জাস্ট দেখো সামনে ভিউটা দেখো। কি ম্যাসিভ রায়গঞ্জ বাইপাস। ও মাই গড, দুদিকে লেনই খুলে আছে পুরোপুরি, শুধু লাইটিংয়ের কাজ চলছে এখনো। সেটা কমপ্লিট হয়ে গেলেই আশা করি পুরোটা কমপ্লিট হয়ে যাবে। কি ম্যাসিভ, অসাধারণ। আমি এটা শেষ করেই দাঁড়াবো, তারপরে দাঁড়াবো, যা হয় হবে। আমার এদিকে লুকিং গ্লাসটা ল্যাক করছে, দিস ওয়ান। চলো একটু দাঁড়াই, এবার একটু রেস্ট নিই, খাওয়া দাওয়া করি, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। চলো টাটা।
তো এখানে আমি এখানে দাঁড়িয়েছিলাম, রায়গঞ্জ বাইপাসটা ক্রস করেছে, এখানে 3টে ছোটো ছোটো কুচকে বন্ধু পেয়েছি, ওদের সঙ্গে একটু আড্ডা মারছি, কথা বলছি, কথা বলে এখান থেকে বেরিয়ে যাবো। বাকি কথা হচ্ছে মোটর ব্লগিং সেটআপ। রায়গঞ্জ বাইপাস ক্রস করে এসে তোমরা দেখলেই একটু কফি টফি খেলাম, এনজয় করলাম নিজের মতো। এই সানরাইজ বলছি, পাগল হয়ে গেছে, সানসেটটা বেশ এনজয় করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর কয়েকটা নতুন বন্ধু হলো, দেখলে বেশ ভালো, ওরা কিউট। এটাই হয় আমার কাছে বেরোনো মানে শুধু মানে আমি আজকে পৌঁছতে হবে, তাড়াতাড়ি চলো, এসব সিন নেই। আমি 2-4টে বন্ধু করে তারপর যাবো। পুচকে ছোটো ছোটো বন্ধু, কেউ 7-এ পড়ে, কেউ 8-এ পড়ে, 3-তে পড়ে। এবার ভাবছি একদম গিয়ে সোজা বাগডোগরা, আর মাঝখানে দাঁড়ানি নয়, কারণ যা খাবার ছিল আমি খেয়ে নিলাম, পেট ভর্তি করা হয়ে গেছে, সোজা যাই বাগডোগরা। তোমাদের সাথে কিন্তু আমার প্ল্যানটা শেয়ার করাই হয়নি এতক্ষণ ধরে, আসলে অনেকদিন পর বেরিয়েছি তো, এদিকটা এসছি তো, তাই জন্য আর প্ল্যানটা শেয়ার করলাম না। আমি যাচ্ছি অ্যাকচুয়ালি একটা ট্রেকিং করতে, সেই ট্রেকিংটা কোথায় করছে কী করছে সেটা পরের ভ্লগে আমি বলবো ডেফিনেটলি, কিন্তু একটা দারুণ অ্যাডভেঞ্চারাস ট্রেকিং হতে চলেছে এবারে। তো বাইকে ডেফিনেটলি একটা পার্টিকুলার জায়গায় যাব, সেটা আমি কালকে বলবো যখন বেরোবো, আজকে বলবো না, পরের ভ্লগে। ট্রেকিং করব একটা রহস্যময় জঙ্গলের ভেতরে। চলো দেখতে থাকো হিপ্পি হিপো দ্য কাপল। আজকের এপিসোড শুধুমাত্র বাগডোগরা অবধি। ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন, চরণ তলে বিশাল মরু, দিগন্তে বিলীন। ছুটছে ঘোড়া, উঠছে বালি, জীবন স্রোত আকাশে ঢালি, হৃদয় তলে বন্যি জালি, চলেছি নিশিদিন। তো পেরিয়ে এলাম ডালখোলা বাইপাস। এখন এখান থেকে কিষানগঞ্জ দেখাচ্ছে 33 কিলোমিটার, পূর্ণিয়া 47 কিলোমিটার, শিলিগুড়ি হচ্ছে 132 কিলোমিটার, যেটা পূর্ণিয়া মোড় অ্যাকচুয়ালি। সেই পূর্ণিয়া মোড় থেকে ডান দিক নিয়ে নেব। আর মোটামুটি আমাদের খুব বেশি সময় লাগার উচিত না, যদি ওদিকে রোডের কন্ডিশনটা মোটামুটি ভালো থাকে। এখন বাজে সবে ঘড়িতে 2:45 বা 3টে বাজতে 10 মিনিট বাকি এরকম, কিন্তু দেখে মনে হচ্ছে বিকেল 5:30 হয়ে এসছে, বিকেলের পড়ন্ত আলো। আগেও যখন এসছি দুবার, এদিকের রোড ভালোই ছিল, কোনো অসুবিধা হয়নি। শুধু এরপরে NH-31 মোস্ট প্রবাবলি যেটা, সেটা খুব একটা ভালো না। তারপরে আবার ওদিকে ইসলামপুর বাইপাস খুবই সুন্দর। তো আলটিমেটলি এখন ঘড়িতে বাজে 3টে, চলে এসেছি পূর্ণিয়া মোড়। এখান থেকে বাঁ দিকে পূর্ণিয়া চলে যাচ্ছে 42 কিলোমিটার, কিষানগঞ্জ হচ্ছে 28 কিলোমিটার, আর শিলিগুড়ি হচ্ছে 127 কিলোমিটার। এইখান থেকে ডান দিক নিতে হয় সব সময়, তোমরা জানো। একটু এখানে কেওটিক হয়, কিছু করার নেই। বাঁ দিকে চলে যাচ্ছে বিহারের পূর্ণিয়া, আর ডান দিকে হচ্ছে বিহারের কিষানগঞ্জ। এইখানের এই রাস্তাটা আজকে এই নিয়ে 3বার হলো, 3বার এরকমই আমি দেখলাম। আর এখানে সব গাড়িতেই এখন BR লেখা থাকে মোস্ট প্রবাবলি। এই যেমন সাদা গাড়িটাতে BR লেখা আছে, বিহারের গাড়ি, টোটোটা বিহারের গাড়ি। এরপর থেকে রাস্তা খুব একটা ভালো না, খারাপ আছে, পটল আছে, সব কিছুই আছে। কতটা দেখাতে পারবো আমি জানি না। এই ডান দিকে দেখতে পাচ্ছ, ডান দিকে মানে ম্যাক্সিমাম পটল আমি দেখেছি ডান দিকটাতেই বেশি থাকে, আমি কেন থাকে জানি না। তো পটল এখানে এই যে মারাত্মক, এগুলো খুব সাবধানে যখন আসবে, খুব ধীরে সুস্থে দেখে দেখে চালাবে। আজকে আমাদের 8 নম্বর টোল প্লাজা, বিহারের সুরজপুর টোল প্লাজা। এই দেখো আমার বাঁ দিকে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, এরপরে ইসলামপুরের পরেই বাগডোগরা। রাস্তার কন্ডিশন দেখেছো? মানে বিশ্বাস করে এতটা আসতে আমি টায়ার্ড হইনি যতটা এইখানের এই ইসলামপুর, ওদিকে ডালখোলা খানিকটা রাস্তা, বিহারের রাস্তা, এই 3টেতে আমার যা অফ রোড করিয়ে দিয়েছে না, ওরে বাপ রে বাপ। একটু ইসলামপুর বাইপাসটা এলে নেমে একটু ছাড়াতে হবে শরীর। রাস্তার কন্ডিশনটা দেখো, ওরে বাপ রে বাপ। এইটুকু জায়গা, এই জায়গাগুলো পেরোতে গিয়েই শরীর ব্যথা হয়ে গেছে আমার। এই দেখো এইসব, এগুলো তো বাইক করলে না একদম ঝনঝনিয়ে যাচ্ছে পুরো শরীর। তো অবশেষে ঢুকে পড়লাম ইসলামপুর বাইপাসে। এবার 360-তে ইসলামপুর বাইপাস।
বাজে সবে 4টে, কিন্তু দেখে মনে হচ্ছে যে সন্ধ্যে 6টা বাজতে যায়। অদ্ভুত। ইসলামপুর বাইপাসে এখন এই মুহূর্তে আছি, এরপরে একদম ঢুকে যাবো বাগডোগরা। দেখতে থাকো হিপ্পি হিপো দ্য কাপল। আর যারা প্রথমবার আমাদের ব্লগ দেখছো তারা কিন্তু ডেফিনেটলি আমাদেরকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে hippyhip_CPL। এখান থেকে দার্জিলিং দেখাচ্ছে 126 কিলোমিটার, গ্যাংটক 180 কিলোমিটার, গুয়াহাটি 542 কিলোমিটার। NH 31 3 2 1 চা বাগান। এই তো বাঁ দিকে, আর বাঁ দিকে চা বাগান। আজকে না আমি একটু দাঁড়াই এখানটা। আমি কোনোদিন দাঁড়াই না এখানে, আজকে দাঁড়াবো। ওই তো চা বাগান। শিলিগুড়ি আর বেশি দূর না, মানে বাগডোগরা তো একদমই না, তাই একটু দাঁড়িয়ে গেলাম চা বাগান দেখতে। প্রথম চা বাগানের এসেন্স, একটা চা গন্ধ আসছে এখানে ইভেন। তো 4:30 বাজে এখন, দেখে মনে হচ্ছে এই দেখো ঘড়িতে 4:30 বাজে, কোথাও দেখা যাচ্ছে 4:30 বাজে ঘড়িতে, আর এখন মনে হচ্ছে যেন সন্ধ্যে 6টা 6:30 বেজে গেছে। তো একটুখানি দাঁড়াবো, একটু 2 মিনিট একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আবার গিয়ে একদম বাগডোগরায় ঢুকবো যখন তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, বোট পেয়ে গেছি এখান থেকে বাগডোগরা, আর মাত্র 14 কিলোমিটার। সোজা গেলে ফুলবাড়ি, জলপাইগুড়ি। এখন ঘড়িতে বাজে 5:30, 5:30 দেখে মনে হচ্ছে না 7টা বাজে। সো ফাইনালি 6টা বাজতে 15 মিনিট বাকি আছে এখনো, আর আমি ঢুকে গেলাম বাগডোগরা। আমাকে ওই দিকে লেনে যেতে হবে, কারণ আমার হোটেলটা হচ্ছে ওইটা। আমি মনে ওদিক দিয়ে গেলে ঠিক করতাম। যাই হোক, কোথাও থেকে একটা ঘুরতে হবে। মাঝখান থেকে এই তো জায়গা আছে, এখান থেকে ঘুরে যাব সেই পুরনো সিটি প্লাজা সান্দাফুর। দিন প্রথম এখানে এসেছিলাম, সেই স্মৃতি আবার চাঙ্গা হয়ে উঠলো। এই তো কাকু বসে। ঠিক আছে, আমি যাই উপরে, কথাবার্তা বলে তোমাদের সঙ্গে আবার আমি কথা বলছি। দাঁড়াও, আগে নামি। ওই বাবা, ওরে 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 ওরে, ও তেরিকা। সো ফাইনালি আমি পৌঁছে গেছি বাগডোগরা হোটেল সিটি প্লাজা। আমি এই হোটেলটাই প্রেফার করি সবসময়। তার মুখ্য কারণ হচ্ছে এটা একদম হাইওয়ে থেকে এসেই সামনেই পড়ে, মানে আমাকে আর শহরের ভেতরে ঢুকতে হবে না। যেটা আমরা গতবারে করেছিলাম ভুলটা, যে আমি আর তিস্তা দুজনে সেই মানে শিলিগুড়ির ভেতরে গেছিলাম, সেখানে মানে প্রচন্ড ভিড়ভাড়টা, ভীষণ জ্যাম। তারপর হোটেল যেটা পেলাম সেটা পছন্দ হলো না, আরেকটা হোটেল গেলাম। মানে এই যে ব্যাপারটা, এই যে এতটা জার্নি করে আসার পর এই যে বিষয়টা, এইটাকে আমি অ্যাভয়েড করতে চাই। সেই জন্য আমি আগে থেকে কথা বলে বুক করে রাখি, যাতে এখানে এসে ওই খাটনিটা না এক্সট্রা করে খাটতে হয়। এটা একদম বিহার মোড়, যেটা মানে তুমি যদি হাইওয়ে দিয়ে আসো, হাইওয়ে দিয়ে এসেই প্রথমেই যে জায়গাটা পড়বে সেটা হচ্ছে বিহার মোড়, বাগডোগরা। তো বাগডোগরার একদম যেখান থেকে আসবে, তোমরা ভিডিওতে অলরেডি দেখলেই, একদম এসেই ডান দিকে তোমরা পেয়ে যাবে হোটেল সিটি প্লাজা। আসার আগে ফোন করে নেবে, কারণ সিজনাল, যেটাই মানে বুঝতেই পারছো, মোটামুটি নন এসি রুম হলে 950, আর এসি হলে 1500, এরকম একটা 8টার মধ্যেই মোটামুটি ঘোরাফেরা করে। আমি ফোন নাম্বারটা, এটা আমার তো এক্স্যাক্টলি মনে নেই, ফোন নাম্বারটা কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো, ডিটেলস সবকিছু দিয়ে দেবো। আজকে কিছু বলার নেই, যা দেখানোর আমি পুরোটাই দেখালাম। আমার প্রথম সোলো উত্তরবঙ্গ ট্রিপ, এবং সেটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা ট্রিপ। এই ব্লগে বলবোই না কোনোভাবে, পরবর্তী ব্লগে তোমাদেরকে দেখতে হবে ডেফিনেটলি। সেকেন্ড এপিসোড খুব তাড়াতাড়ি আসছে, ভীষণ ইন্টারেস্টিং। আবারও বলছি, এই ব্লগটাও দেখবে, কেমন লাগলো জানাবে। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ কমেন্ট করে জানাবে যে আমাদের ব্লগ কেমন লাগছে। তো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন এক অ্যাডভেঞ্চার নিয়ে। ততক্ষণের জন্য হিপ্পি হিপো ওভার অ্যান্ড আউট।